আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরো একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। আর এই ঘটনাটির সময়কাল 2009 সালের ফেব্রুয়ারি মাসে। আর এই ফেব্রুয়ারি মাসেই উনি বেড়াতে গিয়েছিলেন ওনার নানার বাড়িতে। আর ওনার নানার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলাতে। এই আব্দুল্লাহ ভাইয়ের ছোটবেলা থেকেই মাছ ধরার খুব নেশা ছিল। আর ওনার নানুর বাড়িটা বিল অঞ্চলে হওয়ার কারণে ওই সময়টাতে বিলের সব পানি নেমে গিয়ে পুকুরগুলা শুকিয়ে গিয়েছিল। আর ওইটাই ছিল মাছ ধরার একটা উত্তম সময়। যাই হোক, ওনার নানুর বাড়ি থেকে 200 কি 250 মিটার দূরে একটা পুকুর ছিল বিলের মাঝে। আবার ওই পুকুরটার সাথে লাগোয়া ওই একটা ছোট্ট খাল বয়ে গিয়েছিল। আর এই কারণেই প্রতি বছর ওই পুকুরটার মধ্যে অনেক মাছ পাওয়া যেত। যাই হোক, এই আব্দুল্লাহ ভাইয়ের কিন্তু মেইন উদ্দেশ্য ছিল ওই পুকুরে মাছ ধরতে যাওয়া, কারণ ওইটা মাছ ধরার সিজন। এই সময়তে সব পুকুর সেচে মাছ ধরা হয়। আর এই যে পুকুরটা সেচে হয়, দেখা গেছে আজকে সন্ধ্যাবেলা ওই পুকুরে একটা মেশিন লাগানো হয়। সারা রাতে পানিগুলা ওই মেশিনে সেচে পরের দিন সকালবেলা হয়তো বা ওই পুকুরটা মাছ ধরার জন্য উপযোগী হয়ে যায়। এই সিস্টেমেই ওইখানে মাছ ধরা হয়। যাই হোক, ওনাদের নানাদের পুকুরটা তো একটু বড় ছিল, এই কারণে ওনারা কি করতেন, ওনারা মাছ ধরার আগের দিন সন্ধ্যাবেলা তো মেশিন বসায়, কিন্তু ওনারা আরো আগেই মেশিনটা ওই পুকুরে ফিট করে দিতেন। আর মেশিন যেদিন রাতের বেলা ফিট করে দিতেন, ওই দিনটা ওই পুকুর পাড়েই থাকতে হয়। দেখা গেছে ওই পুকুর পাড়ে একটা ছোট্ট শোয়ের মতো ঘর বানিয়ে ওইখানে ওনারা পাহারা দিতে হয় ওনাদের। কারণ দেখা গেছে হঠাৎ কখনো কখনো এমন হয় মেশিনে ওই তেল শেষ হয়ে যায় বা হাওয়া ঢুকে যায়, তখন মেশিন বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় এই মেশিনের ভিতরে পুকুরের মধ্যে যে কাদা থাকে, ময়লা থাকে, এগুলো ঢুকেও মেশিন জ্যাম হয়ে যায়, পানি যায় না। এই কারণেও পাহারা দিতে হয়। আবার অনেক সময় চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, এই কারণেও রাতের বেলা পাহারা দিতে হয়। যাই হোক, ওই বছরও তো ওই মেশিনটা ফিট করে দেওয়া হয়েছে, আবার ওইখানে ছোট্ট ওই শোয়ের ঘরটাও বানানো হয়েছে। তো রাতের বেলা তো ওইখানে পাহারা দিতে হবে। ওই বছর এই আব্দুল্লাহ ভাই আর ওনার ছোট মামা ওইখানে পাহারা দিবেন, রাতের বেলা থাকবেন, এই সিদ্ধান্ত হলো। তো রাতের বেলা সন্ধ্যায় আনুমানিক 8টা-9টার দিকে ওনারা বাড়ির থেকে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে পাহারা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দেখে গেছে ওনারা সাথে করে একটা টর্চ লাইট, তারপরে হাতে আরো 2টা কোচ বলতে যে টেটা আর কি, আবার একটা বর্ষাও নিয়ে নিছেন। বর্ষা নেওয়ার কারণ হলো ওই অনেক সময় রাতের বেলা শিয়াল, তারপর ভোদর, এগুলো আসে মাছ খাইতে। আর আসলে অনেক সময় দেখা গেছে শিয়াল যদি দলবদ্ধ হয়ে আসে তাহলে ওনাদের উপরেই ঝাঁপিয়ে পড়ে। এই কারণে ওনারা নিজেদের আত্মরক্ষার্থে একটা বর্ষা নিয়ে নিয়েছেন। যাই হোক, ওনারা ওই ঘরের মধ্যে গিয়ে ওইখানে কিছুক্ষণ গল্প সল্প করার পরে হঠাৎ ওনারা ঘুমিয়ে যান। শীতের রাত তো, দেখা গেছে ঠান্ডায় ওনারা ঘুমায় যান। কখন যেন ঘুমায় যান ওনারা নিজেরা ওঠার পান না। মাঝরাতের দিকে, আনুমানিক মাঝরাতি হবে, তখন আব্দুল্লাহ ভাই ছোট মামা ওনাকে ডাকতে পারছেন না। এই আব্দুল্লাহ ওঠ, দেখতে কি জানি দেখা যাচ্ছে, ওই পুকুরের ওই কিনারে কি জানি দেখা যাচ্ছে, এই কথা বলে ওনাকে ডাকছেন। আব্দুল্লাহ ভাইও ঘুম থেকে উঠে লাইট মেরে পুকুরের ওই পারে কোনো কিছু একটা দেখতে পান, কিন্তু জিনিসটা ভালো মতো বোঝা যাচ্ছিল না। এই কারণে আব্দুল্লাহ ভাইয়ের মামাকে বললেন যে, আসো আমরা ওই দুইজনে মিলে ওই পারে যাই, ওই পারে গিয়ে জিনিসটার কাছে গেলে ভালো মতো দেখা যাবে আসলে জিনিসটা কি। কথা মতো ওনারা ছয়ের ভিতর থেকে বের হয়ে ওই দিকে যাওয়া শুরু করলেন। বের হয়ে ওনারা পুকুরের কাছে গিয়ে দেখলেন বেশ পানি কমে গেছে। স্যালো মেশিনটাও তখন পর্যন্ত চলছে। ওনারা একটু সময় দেখলেন, 2:40 মতো তখন বাজে। ওনারা তখন পুকুর পাড়ে গিয়ে লাইট মারে দেখতে পেলেন একটা অবয়ব পুকুরের মধ্যে কোমর ফুটে পানিতে নেমে ওইখানে কি যেন করছে। ওনারা ওই অবয়বটার পিছন সাইড থেকে দেখতে পাচ্ছিলেন, এই কারণে ওনারা ওই অবয়বটার চেহারা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু লাইট মেরে ওনারা বুঝতে পারেন যে এই অবয়বটার শরীরে লোমের মতো সারা শরীরে কিছু আবৃত করা।
ওনারা লক্ষ্য করলেন ওনারা যে ওই জিনিসটার দিকে টস মেরেছে, এইটা নিয়ে ওই জিনিসটার কোনো ভ্রুক্ষেপই নেই। ওই জিনিসটার মতোই কিছু একটা করে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুকুর থেকে কোনো একটা কিছু তুলে মুখের কাছে দিয়ে খাচ্ছে। তো ওনারা আন্দাজ করতে পারলেন কোনো একটা জিনিস পুকুর থেকে মাছ ধরে মাছ খাচ্ছে। আর ওই সময় তো পুকুরের পানি বেশ কমে গিয়েছিল, এই জন্য হয়তো বা মাছ ধরতে সুবিধাই হচ্ছিল। যাই হোক, আব্দুল্লাহ ভাইয়ের মামা তখন চিৎকার করে বলে, এই বেটা, কে রে তুই, কি করছ ওইখানে? ওনার এই চিৎকার শুনে তখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে। যখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে তখন ওনারা দেখতে পান এই জিনিসটার চেহারা কেমন শিয়ালের মতো, কিন্তু দেখে মনে হচ্ছে জিনিসটা যেভাবে দাঁড়িয়ে আছে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আর এটার কোমরের উপরে অংশ দেখা যাচ্ছে মানুষের মতোই, কিন্তু এটা চেহারাটা শিয়ালের মতো। আর চোখ দুইটা একদম সাদা হয়ে এনার্জি বাল্বের মতো জ্বলজ্বল করছে। এই চোখ থেকে আলো ছিটকে বের হচ্ছে। ওনারা আরো লক্ষ্য করলেন ওই জিনিসটার মুখ থেকে কেমন গড়গড় গড়গড় শব্দ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা মাছ খাওয়া থামাচ্ছে না। জিনিসটা একের পর এক মাছ খেয়েই যাচ্ছে। তো এমন দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ভাইয়ের মামা কিন্তু আর আব্দুল্লাহ ভাইও কিন্তু ভয় পায় নাই। ওনারা কি করে ওই জিনিসটাকে ওইখান থেকে খেদানোর জন্য উচ্ছ্বাস করে ওই চেষ্টা করতে থাকে, কিন্তু ওই জিনিসটা ওইখান থেকে না গিয়ে উল্টা ওই জিনিসটা ওনাদের দিকে কেমন এক পদে থুথু নিক্ষেপ করতে থাকে। ওনারা লক্ষ্য করলে দেখতে পান ওই জিনিসটা যখন থুথু নিক্ষেপ করতে নেয় তখন ওই জিনিসটার মুখের ভিতর থেকে মনে হয় আলো বের হচ্ছিল। আর ওনারা একটা জিনিস ভাবেন যে শিয়াল অথবা কুকুর তো থুথু নিক্ষেপ করতে পারে না। এই কথা ভাবতে ভাবতে ওই জিনিসটা আবার ওনাদের দিকে পিছন ঘুরে আবার মাছ খাওয়া শুরু করে। তখন এই আব্দুল্লাহ ভাই ছোট মামা হয়তোবা উনি বেশ রেগে গিয়েছিলেন। উনি রেগে গিয়ে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন এটা যেন আসলে কোনো স্বাভাবিক জিনিস না। উনি কি করেন, ওই যে ওই বর্ষাটা হাতে নিয়ে উনি সজোরে ওই জিনিসটার দিকে ওই বর্ষাটা নিক্ষেপ করেন। ওই বর্ষাটা ওই জিনিসটার পিঠে গিয়ে বিদ্ধ হয়। এই বর্ষাটা ওই জিনিসটার পিঠে লাগার পরে ওই জিনিসটা একটা বিকট চিৎকার দিয়ে ওঠেন। আর চিৎকার দিয়ে ওই জিনিসটা কি করেন, আব্দুল্লাহ ভাইয়ের মামার উপরে ঝাঁপিয়ে পড়েন। মামা আর ওই জিনিসটা ধস্তাধস্তি করছে। এই জিনিসটা আবার আব্দুল্লাহ ভাই দূর থেকে লক্ষ্য করছে। উনি আবার কি করলেন, ওনার হাতে যে ট্যাটা ছিল এই ট্যাটা নিয়ে এইদিকে এগিয়ে আসলেন। আর এগিয়ে এসে এই ট্যাটার ডান্ডা দিয়ে ওই জিনিসটাকে সপাতে সপাতে বাড়ি দিতে থাকলেন। উনি ট্যাটা ছুড়ে মারার নাই, কারণ ওনার মামাও তো এখানে ছিল। যদি মামা শরীরের আগে উনি সপাতে বাড়ি দিচ্ছেন, একটা সময় মনে হলো যেন ওই জিনিসটা মাথার মধ্যে তপাস করে একটা বাড়ি লাগলো আর মাথাটা ফেটে গেল। যেমন মনে হলো ওই মাথা ফেটে মাথা থেকে রক্ত বের হলো। এরপরে ওই জিনিসটার মাথার মধ্যে যখন আঘাত লাগে তখন ওই জিনিসটা আবার এক বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওই জিনিসটা আব্দুল্লাহ ভাইয়ের মামাকে ছেড়ে দিয়ে ওই পাশে থাকা ওই খাল পাড়ে একটা খাইল্লা ঝোপ ছিল, ওই খাইল্লা ঝোপের মধ্যে ঢুকে পড়ে। আর খাইল্লা ঝোপের মধ্যে কি ঢুকে শিয়ালের মতো এক করুণ চিৎকার করতে থাকে। আর মনে হচ্ছে ওই ঝোপটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওনারা দেখছে। এর কিছুক্ষণ পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন ওনারা তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর সবাইকে ঘুম থেকে ডাকলেন, কারণ বাড়িতে এসে দেখেন সবাই ঘুমিয়ে আছে। সবাই ওনাদের ডাকাডাকিতে ঘুম থেকে উঠার পরে ওনারা সমস্ত ঘটনা সবাইকে খুলে বললেন। সবাই ওনাদের মুখে এই কথা শোনার পরে তারা ওই জায়গাতে আসলেন। এসে দেখেন কোনো কিছুই নেই, আর চারপাশ শুনশান নিস্তব্ধ, আর কোনো কিছু চিহ্ন এখানে নেই। এরপর ওনারা যেন ওই ঝোপঝাড়ের দিকে যাবেন, ওনারা সেই সাহস করতে পারছিলেন না, কারণ ওই গ্রামের মানুষজন সকলেই জানে যে এই ধরনের ঝোপঝাড়ের মধ্যে ভালো কোনো কিছু থাকে না। এই কারণে ওনারা সিদ্ধান্ত করলেন যে কালকে সকালে এসে দেখবে আসলে কি হয়েছে এই জায়গায়। তো কথা মতো এই পরের দিন সকালবেলা বেশ কয়েকজন এসে ওই ঝোপঝাড়ের মধ্যে দেখে যে বড় একটি শিয়াল মরে পড়ে আছে। কিন্তু গত রাতে তো ওনারা একটা মানুষের মতো অবয়ব, যার চেহারা শিয়ালের মতো, এরকম একটা অবয়ব দেখেছিল। আর এখন বড় শিয়াল দেখছে। আর এটার পিঠের মধ্যে কিন্তু ওই বর্ষাটা এখনো গেঁথে আছে। আবার এই শিয়ালটার মাথাও একদম ফাটা, মাথাটাও ফেটে আছে। তো এমন একটা শিয়াল ওইখানে মরে পড়ে থাকার পরে ওই বাড়ির লোকজনের ওনারা বললো, তোমরা রাতে হয়তো কোনো শিয়ালের সাথে যুদ্ধ করেছিলে, রাতে হয়তো বা তোমরা ভালো মতো লক্ষ্য করতে পারোনি। এই কথা বলে ওনারা জিনিসটাকে আর পাত্তা দিলেন না। এরপরে ওই জিনিসটাকে ওইখানেই মাটি খুঁড়ে ওই মাটি চাপা দিয়ে দিলেন। আর এরপরে সবাই জিনিসটাকে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে গেলেন। কিন্তু এই আব্দুল্লাহ ভাই আর ওনার মামা এই জিনিসটাকে এরকম উড়িয়ে দিতে পারলেন না, কারণ তারা দুইজন তো সশরীরে ওইখানে দেখেছিল। শিয়াল তো এরকম মানুষের মতো দুই পায়ে দাঁড়াতে পারে না, আবার শিয়ালের চোখ তো এরকম এনার্জি বাল্বের মতো জ্বলজ্বল করতে পারে না, আবার এর মুখের থেকে কি লাইটের মতো আলো বের হতে পারে? কখনোই না।
এই কারণে ওনারা জিনিসটাকে গুরুত্ব দিলেন। এরপরে ওনারা ভালো একটা হুজুরের সন্ধান করে সেই হুজুরের কাছে যান। ওই হুজুরের কাছে নাকি জিন থাকতো। উনি এই জিনের মাধ্যমে নাকি নানা ধরনের তথ্য নিয়ে মানুষের উপকার করতেন, যে আর কি ওনার কাছে চিকিৎসার জন্য যেত। তো যাই হোক, এই হুজুরের কাছে গিয়ে এই ঘটনার সমস্ত কিছু খুলে বললেন। হুজুর তারপরে ওনাদেরকে আশ্বস্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার জিনদের কাছ থেকে রাতে বিষয়টার খোঁজ খবর নেই, ওইটা আসলে কি ছিল, এরপরে তোমাদেরকে আমি জানাবো, তোমরা কালকে আসরের পরে আসো। তো এই কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করে বিদায় দিয়ে দিলেন। তো ওনারা এর পরের দিন আসরের নামাজের পরে এই হুজুরের সাথে গিয়ে দেখা করলেন। এর মাঝে তাদের সাথে অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো এই হুজুর ওনাদেরকে জানালেন এক ভিন্ন রকমের তথ্য, যেটা শুনে বেশ অবাকই হলেন তারা। এই হুজুর ওনার জিনের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পেরেছেন এটা আসলে একটা পিশাচ ছিল, আর এই পিশাচের নাম রঙ্গা। আর এই রঙ্গা পিশাচটা নাকি এখন খুব দুর্বল আর বৃদ্ধ হয়ে গেছেন, খুব বয়স হয়ে গেছে, এই কারণে ওনারা নাকি প্রাণে বেঁচে গিয়েছিল। হুজুর আরো বললেন এই পিশাচটা নাকি এখন খুব নিরীহ একটা পিশাচ হয়ে গেছিল, কারণ এই পিশাচটা নাকি দিনের বেলায় ওর ঘর থেকে বের হলেই এই পিশাচের যে প্রতিবেশী যে জিনগুলা থাকতো, ওই জিনগুলা এটাকে ধরে বেধড়ক মারতো, যার কারণে ও খুব কম বের হওয়ার চেষ্টা করত। আর যখনই এই রঙ্গা বের হতো, রঙ্গা পিশাচ, তখন একসাথে বেশি করে খাবার খাওয়ার চেষ্টা করত। আর ওই রাতে ওই জিনিসটা ওই ঘর থেকে বের হয়, আর ওইখানে যেহেতু পুকুর সেচা হচ্ছিল, আর এই কারণে ওই জিনিসটা ওইখানে মাছ খেতে আসে। আর এটা খুব ক্ষুধার্ত থাকার কারণে আর একসাথে বেশি খাবার খাওয়ার কারণে ওনারা যেন এই যে টর্চ লাইট মিলেছিল, এই কারণে ওই পিশাচটার কোনো ভ্রুক্ষেপই ছিল না। আর এরপরে এই রঙ্গা পিশাচ যখন বুঝতে পারে যে মানুষজন তাকে দেখে ফেলেছে, কিন্তু এই রঙ্গা পিশাচ তখন আর গায়েব হতে পারছিল না, কারণ তারা ওই রঙ্গার দিকে, পিশাচটার দিকে টর্চ লাইট মেরে রেখেছিল, এই কারণে এই জিনিসটা তখন গায়েব হতে পারছিল না। এরপরে তো ওই পিশাচটার সাথে তাদের ধস্তাধস্তি হাতাহাতি হয়, আর ওই হাতাহাতি আর ধস্তাধস্তির ফলে ওই পিশাচটা ওইখানে মারা যায়। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ভাই আর ওনার মামা এই হুজুরকে জিজ্ঞেস করলেন যে আসলে এই পিশাচটাকে তার সহজাতিটাই কেন মারতো। তখন হুজুর আরো একটা তথ্য দেয় যে এই রঙ্গা পিশাচটা নাকি একটা সময় খুবই শক্তিশালী ছিল, আর তার থেকে কম শক্তিশালী যে পিশাচ বা জিনগুলো ছিল তাদেরকে ধরে নাকি এই রঙ্গা পিশাচ মারতো। তার সাথে যে পিশাচ বা জিনের এই শক্তিতে দুর্বল ছিল তাদেরকেই এই রঙ্গা পিশাচ মারতো, পিটাতো, অকারণেই মারতো। আর এই কারণেই এই পিশাচ বা জিনেরা, তার গোত্রের লোকেরাই তার উপর বেশ ক্ষিপ্ত ছিল, কিন্তু ওই সময় কেউ কিছু বলতে পারতো না, কারণ এই রঙ্গা ছিল খুবই শক্তিশালী একটা পিশাচ। এরপরে সময় বদলে যায়, ধীরে ধীরে এই পিশাচটাও বৃদ্ধ হয়ে যায়, বয়সের ভারে এখন এই পিশাচটা আর চলাফেরাও করতে পারে না। তখন ওই যে এই রঙ্গার কাছ থেকে যারা নির্যাতিত অত্যাচারিত হয়েছে, তখন তারা আবার এই রঙ্গাকে যেখানে দেখতো সেখানেই অত্যাচার নির্যাতন শুরু করতো, মারধর শুরু করতো। আর এই কারণেই এই রঙ্গা পিশাচটা তার ঘর থেকেও বেশি বের হতো না। এরপরে ধীরে ধীরে এই পিশাচটা খুব বয়স্ক আর নিরীহ একটা পিশাচ হয়ে যায়। দেখা গেছে না খেতে পেয়ে পিশাচটা অনেক দুর্বল হয়ে পড়ে। আর এই কারণে এই পিশাচটা আর কখনো কোনো মানুষের উপর ক্ষতি করার চেষ্টা করতো না, কোনো পিশাচ বা জিনের উপরও এটা হামলা করতো না। আর এই পিশাচটার কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন নাই, এই কারণে এই পিশাচটা খুবই নিরীহ, একাই জীবনযাপন করত। আর যদি এই জিনিসটার পিশাচটার কোনো আত্মীয় স্বজন থাকতো বা পরিবার থাকতো, তাহলে এই আব্দুল্লাহ ভাই আর তার মামার আর নিস্তার থাকতো না, কারণ ওই পরিবারের সদস্যরা তার এই রঙ্গা পিশাচের মৃত্যুর বদলা নিত। যেহেতু তার কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন নাই, এই কারণে এখন আর তাদের কোনো ভয় নাই। কিন্তু এই আব্দুল্লাহ ভাই আর তার মামার ভিতর থেকে কোনোভাবে ভয় কাটে না, কারণ তারা চিন্তা করে সত্যি কি তার কোনো পরিবার পরিজন নাই, যদি থাকে তাহলে তো আর আমাদের নিস্তার নাই। এই কথা ভেবে ওনারা হুজুরকে আরো ভালো মতো জিনিসটাকে তথ্য সংগ্রহ করতে বললেন। হুজুরও তাদেরকে আশ্বস্ত দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আরো ভালো করে তথ্য সংগ্রহ করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। কিছুদিনের সময় হুজুর চেয়ে নেন, তারপর ওনারা চলে যান। কিছুদিন পর হুজুর ওনাদের ফোন নাম্বারে কল দেন, কল দিয়ে ওনাদেরকে ডাকেন। ওনারা যাওয়ার পরে এই হুজুর জানান যে আসলে আমি আমার জিনের মাধ্যমে খবর নিয়ে দেখেছি যে এই পিশাচটা দূরের কাছের তো কোনো আত্মীয় নাই, দূরেরও কোনো আত্মীয় নাই। আর এই পিশাচটা এরকম মারা যাওয়াতে আর এই গোত্রের যে পিশাচ বা জিনেরা ছিল তারা নাকি খুশি হয়েছে, যে ভালো হয়েছে, ও আর পাপের শাস্তি ও আর কর্মের ফল পাইছে। ওই পিশাচ গোত্রের যে জিনগুলা ছিল তারা আরো খুশি হয়েছে।
এই কথা বলে হুজুর আব্দুল্লাহ ভাই আর তার মামাকে আশ্বস্ত করলেন। হুজুরের কথা বিশ্বাস করে তারা একটু মনের ভেতরে শান্তি পেল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, এই ঘটনা থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে, যে আমাদের শক্তি যতই থাকুক, ক্ষমতা যতই থাকুক, আমাদের এই শক্তি ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের এই শক্তি ক্ষমতা এগুলো সব কিন্তু একদিন না একদিন হারিয়ে যাবে। আর যখন আমাদের এই শক্তি হারিয়ে যাবে, আজ আমরা শক্তি ক্ষমতার বলে অন্যকে ক্ষতি করছি, অন্যকে জুলুম করছি, একদিন হয়তোবা আল্লাহ এই জিনিসটা ঘুরিয়ে আমার উপরে উল্টিয়ে দিবে। তখন আমার শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, হয়তোবা অন্য কেউ আমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, তখন আমার কিছুই করার থাকবে না। এই কারণে আমাদের ক্ষমতা থাকলেও আমরা তা মানুষের সেবায় উৎসর্গ করব। কারণ আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবেই। আমাদের দুনিয়াতে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, আর ওই দিনই ফয়সালা হবে আমরা চিরশান্তির জীবন যাপন করব নাকি জাহান্নামের আগুনে নিক্ষেপ হব। এই কারণে আমাদের সকলেরই উচিত দুনিয়াতে আমরা সবাই যেন সবার পাশে থাকি, কারোর উপর কেউ জুলুম না করি, অন্যায় ভাবে আমাদের ক্ষমতা প্রয়োগ না করি, আমাদের শক্তির জোরে কাউকে আঘাত না করি। তো প্রিয় লিসেনার, এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে, অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কি ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।